হাজার মানুষের জীবন, লাখো ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আজকে হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বর্তমান সরকার। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যে কারণে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিলেন, লাখো ছাত্র জনতা রাস্তায় তাজা রক্ত ঢেলে দিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা কতটুকু পেরেছি সেটি আজ বড় প্রশ্নের বিষয়। আমরা এমনটি চাই নাই, আমরা এমন একটি সরকারও চাই নাই। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী বাংলাদেশের বিপ্লবী সরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। এরকম একটা গতানুগতিক সরকারের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। এরকম একটা ধারাবাহিকতা রক্ষার জন্য, হাসিনার সংবিধানকে রক্ষার জন্য লাখো ছাত্র জনতা তাদের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয় নাই। তাহলে কারা, কেন আমাদের সেই বিপ্লবী সরকার হতে দিল না? তারা কারা? আজকে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। তাদের মুখোশ উন্মোচন করতেই হবে। এটা না করলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে, প্রতারণা করা হবে। শহীদ ভাইরা এ দেশের জন্য জীবন দিলেন, এরকম একটা হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে রক্ষার জন্য। বঙ্গভবনের দরবার হলে গিয়ে বলবে, আমরা এই সংবিধান রক্ষায় জীবন দিতে প্রস্তুত। ওই খুনি হাসিনার সার্জারি করে সংবিধান রক্ষার জন্য জীবন দিয়েছে তারা। আমরা রক্ত দিয়েছি। লাখো মানুষ তাদের হাত পা এখনো হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে, এরকম একটি অবস্থায়। তাহলে এই যে আমরা বিপ্লবী বাংলাদেশে একটি বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম, এই বিপ্লবী সরকার কারা হতে দিল না, কেন দিল না, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে অনেকেই প্রবাস থেকে কথা বলছেন, ভিডিও বার্তা দিচ্ছেন, অ্যানালাইসিস করছেন। এটা নিয়ে একদল আবার সমালোচনা করছে, একদল আবার বাহবা দিচ্ছে। আমাদের কথা সিম্পল, যারা কথা বলছে তাদের কথা যদি 100% সত্য না হয়ে থাকে, যদি 50% সত্য হয়ে থাকে, তাহলে সেই 50% সত্য কথার বিরুদ্ধে বা এগনিস্টে আপনার যুক্তি কি? তার সপক্ষে আপনার বক্তব্য কি? ধরে নিলাম 50% তথ্য মিথ্যা, কিন্তু 50% তথ্য তো তার সত্য নাকি? ইলিয়াস হুসাইন গতকালকে যে ভিডিওটি দিয়েছেন, এটা রীতিমতো একজন সাধারণ মানুষ দেখলে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। স্থির থাকার কথা নয়। অনেকেই সমালোচনা করতে পারেন, আমিও সমালোচনা করি। ধরে নিলাম ইলিয়াস হুসাইনের 50% তথ্যই মিথ্যা, কিন্তু 50% তথ্য যে সঠিক, এ বিষয়ে কি আপনারা দ্বিমত পোষণ করতে পারবেন? দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাহলে এই 50% তথ্য সঠিক যে তিনি দিলেন, এই সঠিক তথ্যের ভিত্তিতে আপনারা কি করেছেন? আপনাদের কি উদ্যোগ, কি সিদ্ধান্ত? কিচ্ছু করণীয় নেই। এবার আসেন, কারা সেই কালপ্রিট যারা বিপ্লবী সরকার হতে দেয় নাই? ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা মুখ খোলা শুরু করেছেন। আজকে অনেকেই বক্তব্য দিয়েছেন, একবার স্টেট কাট, পরিষ্কার বক্তব্য। আমি সেই সমন্বয়কদের স্যালুট জানাই যে তারা এতদিন কোন এক অজানা কারণে এ বিষয়ে মুখ খোলার চেষ্টা করেন নাই বা খুলেন নাই, আজকে খুলেছেন। এবার আমি সংক্ষেপে আসল ঘটনাটি আপনাদের তুলে ধরি। কারা বিপ্লবী সরকার করতে দেয় নাই, কারা ভারতীয় চক্রান্তে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল, আজকে খোলাসা করব। অসংখ্য মানুষ লাইভটি দেখছেন, দয়া করে শেয়ার করে ছড়িয়ে দেবেন। মানুষকে ভাই জানাতে হবে, সঠিক তথ্য জানাতে হবে, না হলে সামনে আমাদের মহাবিপদ, ঘোরতর অন্ধকার, সবাই বিপদে পড়বো, আমরা সবাই মারা পড়বো। তাই দয়া করে আমার এই লাইভটি প্রত্যেকটা গ্রুপে, সব জায়গায় শেয়ার করুন, মানুষকে জানান, মানুষকে জাগিয়ে তুলুন। 5ই আগস্ট সকালবেলা আমি নিজে সকাল 9টায় কান্না করেছি, উপরে আল্লাহ সাক্ষী। তুমুল বৃষ্টি চলে আসছে,
এক পর্যায়ে নেটও বন্ধ করে দেওয়া হলো। এমন একটা পরিস্থিতিতে আমরা নিশ্চিত আজকের এই মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ হলে আমাদের কারো জায়গা বাংলার জমিনে হবে না, আমাদের সবার জায়গা হয় ক্রস ফায়ার নয়তো আয়নাঘর, একবারে নিশ্চিত। হাসিনা যদি 5 তারিখ কন্ট্রোল করতে পারতেন, আমরা নিশ্চিত হয় আমাদেরকে গুম করা হতো, নয়তো ক্রস ফায়ারে দেওয়া হতো, কিংবা আয়নাঘরে আমাদের জায়গা হতো। আমি কান্না করেছি ভাই অধরে, নেট বন্ধ, তুমুল বৃষ্টি, আমরা জানি না কি হচ্ছে। আমরা সকাল 11:30 12টা পর্যন্ত জানতাম না যে হাসিনা পালিয়ে যাবে বা এরকম একটা পরিস্থিতি হবে। এরকম একটা পরিস্থিতি হয়েছে, স্রেফ মহান আল্লাহর রহমত ছিল, মহান আল্লাহর সিদ্ধান্ত ছিল বিদায়। এই পুরো ক্রেডিট একমাত্র আল্লাহর। তারপরে আমরা যারা অংশগ্রহণকারী, এই বিপ্লব ঘটিয়েছি, অংশগ্রহণ করেছি, আমাদের আল্লাহ চেয়েছেন বিদায় সম্ভব হয়েছে। এবার আসেন, বিপ্লবে অংশগ্রহণ করলো কারা? ছাত্র, জনতা, রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, দিনমজুর, সবাই। তার মানে এই বিপ্লবের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারকে দিতে হবে। ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল, সবার। একক কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক কোনো ক্রেডিট এই বিপ্লবে নেই, সেটা যেই হোক। আমি যদি দাবি করি আমি মুনাফেক, আমি বেঈমান, যদি মনে করি যেটা আমিই করেছি, সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই। হাসিনা পালিয়ে গেল দুপুরবেলা, এরপরে তড়িঘড়ি করে ক্যান্টনমেন্টে 2 জন প্রফেসরকে ডাকা হলো, তার মধ্যে একজন আসিফ নজরুল সাহেব। তার সাথে পাক্কা আধা ঘন্টা সেনাপ্রধানের মিটিং হলো ক্যান্টনমেন্টে। সেই 30 মিনিট কি আলোচনা হয়েছে আমরা আজও জানি না, আপনারা কেউই জানেন না। আমি যতটুকু জানি বিভিন্ন সোর্স থেকে, সেখানে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা আগেই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, এই কারণে যে আপনি যেহেতু ছাত্রদের গার্ডিয়ান, ছাত্ররা আপনাকে অভিভাবক বানিয়েছে, আপনাদের কথা ছাত্ররা শুনবে। আপনি একটা কথা বললে ছাত্ররা না করবে না, সুতরাং আপনাকে এই ফর্মুলা বাস্তবায়ন করতে হবে। তারপরে আসিফ নজরুল সাহেব, আমি যতটুকু জানি, তিনি বললেন এটি আমার একার পক্ষে সম্ভব নয়, প্রশ্নবিদ্ধ হব। এটাকে লিগালাইজ করার জন্য কয়েকটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতাদের নিয়ে এটাকে অনুমোদন দিতে হবে বা এটার সপক্ষে তাদের যুক্তি দাঁড় করাতে হবে। এরপরেই আসিফ নজরুল সাহেবের পরিকল্পনা অনুযায়ী সেখানে বিএনপি, জামাত, হেফাজত সহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের ডাকা হলো, 3 থেকে 4টা দলের। কোথায়? ক্যান্টনমেন্টে। সেখানে আলোচনা হলো। আলোচনার এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা দেওয়া হলো। আন্ডার হাসিনার সংবিধান, মানে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, এই ফর্মুলা দেওয়া হলো। আচ্ছা বলুন তো, রাজনৈতিক দলের নেতারা নাই বুঝতে পারে সংবিধান, সংবিধানের নারীবুড়ি নাই জানতে পারে, কিন্তু আসিফ নজরুল স্যার, আপনি আইনের মানুষ, আইনের ছাত্র, আইনের শিক্ষক, এই সংবিধানকে চুলচেরা নারী ভুড়ি বিশ্লেষণ করে আপনি অসংখ্যবার এই সংবিধান লিখেছেন, নতুন করে বই লিখেছেন এই সংবিধানের উপরে। আপনি তো জানেন যে এই সংবিধান খুনি হাসিনার সার্জারি করা সংবিধান। এই সংবিধান অনুযায়ী কোন সরকার গঠন হতে পারে না। তাহলে যে ফর্মুলা, যে প্রস্তাব আপনাকে দেওয়া হলো, আপনাদের দেওয়া হলো, ধরে নিলাম রাজনৈতিক দলের নেতারা, মির্জা ফখরুল, জামাত ইসলামের আমির, হেফাজত নেতা মামুনুল হক, তারা না বুঝে মেনে নিলেন। ধরে নিলাম আপনি আইনের লোক হয়ে, সংবিধানের বিশ্লেষক হয়ে, সংবিধানজীবী হয়ে, বুদ্ধিজীবী হয়ে কেন এই বিষয়টি মেনে নিলেন? আপনি সময় নিতে পারলেন না? আমরা তো তিনটা দিন সরকার ছাড়া ছিলাম। সরকার গঠন হয়েছে 8ই আগস্ট। তিনটা দিন বাংলাদেশে কোনো সরকারই ছিল না। আপনারা 5 তারিখে একটু ধৈর্য ধরতে পারলেন না? আপনারা বলতে পারলেন না যে আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু ভাবি? যেহেতু আজকের এই বৈঠকে ছাত্র প্রতিনিধিরা নেই, সেই বৈঠকে একটা ছাত্র প্রতিনিধি ছিল না। আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত, মাহফুজ বা হান্নান মাসুদ, রিফাত রশিদ, ফ্রন্ট লাইন লিডার যারা, যদি 1 থেকে 20 জনের কথাই ধরি, একজনও ছিল না।
বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একজনও ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তাহলে কেন সেখানে এরকম একটি ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের তারা সিদ্ধান্ত নিলেন? কেন নিলেন? এই উত্তর তাদেরকে দিতে হবে। তারা মূল কালপ্রিট। এই বিপ্লবী সরকার তারাই হতে দেয় নাই যারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা ভারতীয় এজেন্ট, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। 2000 শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন। লাখো আহত ভাই সহযোদ্ধাদের রক্তের সাথে প্রতারণা করেছেন তারা। আর আজকে বড় বড় লেকচার দেয়, বড় বড় বয়ান দেয়। একবারই কালপ্রিট এরা। এক সেকেন্ডও এই বিপ্লবী সরকারের চেয়ারে বসে থাকার ন্যূনতম নৈতিক অধিকার এদের নেই। নিজেকে বুদ্ধিজীবী, খাঁটি বুদ্ধিজীবী দাবি করে। হাউ রিডিকুলাস! কিসের বুদ্ধিজীবী? ভারতীয় এজেন্ডাধারী এরা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নকারী। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এই সরকার আমরা চেয়েছিলাম। আমরা একটি বিপ্লবী সরকার চেয়েছিলাম। আজকে পদে পদে স্তরে স্তরে হাসিনার সন্তানদের বসা রয়েছে। হাসিনার সন্তানদের প্রমোশন দিচ্ছে। কারা দিচ্ছে? তারাই দিচ্ছে যারা ওই ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে আজকে কাজ করছে। অমুককে গালি দিলে হবে না, তমুককে গালি দিলে হবে না। আপনি নিজে কতটা সলিড সেটা জাস্টিফাই করেন। এবার আসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ 30 মিনিট আগে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে। এই যে পোস্টটি, তার জাহিদের পোস্টটি আমি একটু পড়ে শোনাই। অন্যতম সংগঠক, সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের জাহিদেরই একটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জাহিদ বলছে, 5ই আগস্ট দুপুর 2টা নাগাদ আমার কাছে একটি কল আসে। আমি তখন গণভবন যাচ্ছি। তখন কিন্তু সবাই গণভবনমুখী। আমরা আগেই গণভবন দখল করে নিয়েছি। ফার্মগেট পার হয়ে গেছি। ফোনটি আমাকে বলে, আসিফ নজরুল স্যার আমাদেরকে, বিশেষত আসিফ নাহিদকে খুঁজতেছেন। তখন কিন্তু স্টিল আসিফ সাহেব, মানে আসিফ নজরুল সাহেব ক্যান্টনমেন্টে আর্মির সাথে মিটিং করছেন। ওখান থেকে মিটিং করেছেন, মানে ফোন করেছেন, নাহিদ আসিফরা কোথায়, আমি তাদের খুঁজতেছি, তাদের ফোনে পাচ্ছি না। হাউ রিডিকুলাস! আপনি আসিফ নাহিদদের ছেড়ে একা কেন ক্যান্টনমেন্টে গেলেন? আপনার সাহস কিভাবে হলো? আসিফদের ছাড়া আপনি ক্যান্টনমেন্টে যাবেন? যারা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে নিয়ে আপনি ক্যান্টনমেন্টের বৈঠকে যাইতেন, তাহলে আমরা কিছু বলতাম না। তার পোস্টে পড়ি, কিন্তু ফোনে পাচ্ছে না। ওনারা যেন দ্রুত স্যারকে কল করেন, অর্থাৎ আসিফ নজরুলকে কল করেন। আমি জিজ্ঞেস করি কারণ কি, মানে জাহিদ জিজ্ঞেস করতেছে কারণ কি। তখন আসিফ নজরুল সাহেবের যে ফোন কলটি দিয়েছেন তিনি বললেন, আসিফ স্যার তাদেরকে খুঁজতেছেন, আমাকে বলা হয় বঙ্গভবনে যেতে হবে। মানে তাদেরকে বলা হলো সবাইকে নাকি বঙ্গভবনে যেতে হবে। আমি গণভবন থেকে বের হয়ে মাহফুজ আলমের সাথে কথা বলি, জিজ্ঞেস করি ভাই কি করবেন। আমার মনে হয় আমাদের এখন বঙ্গভবনে যাওয়া উচিত হবে না, আমরা আগে ক্যাম্পাস খোলার দাবি জানাবো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বন্ধ ক্যাম্পাসগুলো খোলার দাবি জানাবো। এটা কে বলছে? সমন্বয়ক জাহিদ। এরপরে ছাত্রদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিব। তারা জাহিদ এবং মাহফুজ আলম আলোচনা করতেছে। মাহফুজ ভাই আমাকে দৃঢ় কণ্ঠে বললেন, সবাইরে বলো আমরা বঙ্গভবন যাব না, কোনো মতেই না। মাহফুজ বলতেছে দৃঢ় কণ্ঠে। সন্ধ্যা নাগাদ দেখি আওয়ামী দোসর, জাতীয় পার্টি সহ প্রায় সব রাজনৈতিক দল এবং আসিফ স্যার চুপপুর দরবারে উপস্থিত। লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, জাতীয় পার্টির মধ্যে একটা বেইমান আওয়ামী দোসর পার্টির সাথে এরা কিভাবে বঙ্গভবনে গেলেন? সেদিনে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন। শেষ করি, যেহেতু আসিফ নাহিদরা যেতে রাজি হন নাই, সেহেতু ভুয়া 3 জন ছাত্র প্রতিনিধিকে সমন্বয়ক বানিয়ে আসিফ নজরুল তাদের নিয়ে গেলেন বঙ্গভবনে। এর চাইতে ঘৃণা, লজ্জার কি হতে পারে? আসিফ নজরুল এতটাই নির্লজ্জ, বেহায়া, তিনি 3 জনকে ছাত্র সমন্বয়ক বানিয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন। আমি বলছি না ভাই, সমন্বয়করা বলছে, এই সমন্বয়ক নিজে বলছে, যার মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দলের অন্যতম
সংগঠক, সিদ্ধান্ত দানকারী। মানে আসিফ নজরুল সাহেব যে তিনজনকে বঙ্গভবনে সমন্বয়ক বানিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই তিনজনের একজন নাকি ছাত্রলীগ নেতা। চিন্তা করে দেখেন। এবং যিনি বর্তমানে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, তার সাথে রাজনীতি করছেন, তার দলের অন্যতম নেতা। এই যে সমন্বয়ক জাহিদি বলছেন। আরেকজন ভদ্র মহিলা, যার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতি করেন, তাকেও নিয়ে গেছেন। ছাত্ররা কেন বিপ্লবী সরকার করতে পারল না, কেন শপথ হলো না শহীদ মিনারে, এসব প্রশ্ন করাই যায়, কিন্তু ছাত্রদের দোষী বানানোই যায়। কিন্তু কেন হাসিনা পালানোর 6 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপি, জামাত, আসিফ নজরুল সহ চুপ্পুর দরবারে হাজিরা দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায় নাই। ছাত্ররা তো সেদিন জান নাই। কেন তিনজনকে ভুয়া ছাত্র প্রতিনিধি বানানো হলো? বিপ্লবী সরকার বানানোর সকল সম্ভাবনা 5ই আগস্ট সন্ধ্যায় সিলগালাত করে দেওয়া হলো। আমি কি একটাও বানিয়ে বললাম ভাই? এই যে তার পোস্ট। বর্তমান এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ, সে নিজেই বলছে। এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা, এই হচ্ছে আজকের যে সংকট। এই সংকট পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ভারতীয় পরিকল্পনায়, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য। এই বিপ্লবী সরকার না করে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। একবারই পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই, ছিল না। কিন্তু এরপরে যারা আসছে, অধিকাংশ ভারতীয় রয়ের লিখে দেওয়া চিরকুট অনুযায়ী। একবারই পরিষ্কার। ইলিয়াসকে গালি দিতে পারেন, পিনাকিকে গালি দিতে পারেন, কিন্তু ইলিয়াস পিনাকিরা কি 100 ভাগ মিথ্যা কথা বলে? ধরে নিলাম তারা 50 ভাগ অসত্য তথ্য দেয়। 50 ভাগ তো সত্য তথ্য দেয় নাকি? আপনারাই তো বলেন সবকিছু মিথ্যা না, আবার সবকিছু সত্য না। তাহলে যে সকল সত্য ডকুমেন্টস, তথ্য, প্রমাণ তারা হাজির করেছে, সেগুলোর বিষয়ে আপনাদের উত্তর কি? এই যে আসিফ নজরুলের ক্যান্টনমেন্টে বৈঠক, এটা কি মিথ্যা? তার সাথে সেনাপ্রধানের আলাদা মিটিং, এটা কি মিথ্যা? আপনারাই বলেন। তিনি যে 3 জন ভুয়া সমন্বয়ককে নিয়ে বঙ্গভবনে হাজির হলেন, এটাই মিথ্যা। আসিফ নজরুল সাহেব কেন সেদিন আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাতদের বাদ দিয়ে ভুয়া 3 জনকে নিয়ে গেলেন? এই উত্তর কি? এই উত্তর তাকেই দিতে হবে। আমি ছবিটাও দেখাবো আপনাদের। আপনারা বলবেন আমি বানিয়ে বলছি। একটা কথাও বানিয়ে বলি নাই। আজকে বিপ্লবী সরকার পাই নাই, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। খনি হাসিনার দোসররা আজকে চতুর্দিকে বেবাইটে শক্তিশালী হচ্ছে, যেখানে সেখানে। কালকে বিএনপির এক নেতাকে গুলি করেছে তারা খুলনায়। বিএনপি লজ্জা হওয়া উচিত, মির্জা ফখরুলের লজ্জা হওয়া উচিত। আওয়ামী লীগের প্রতি দরদ দেখাই, অথচ তার এক দলের একজন নেতাকে গতকাল গুলি করেছে হত্যা করার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন, খুলনার বিএনপি নেতা। সব পত্রিকায় নিউজ আসছে, দেখেন। আর এই বিএনপির মির্জা ফখরুল সাহেব বলে তারা নির্বাচন করতে পারে, করুক, তাদের অধিকার আছে। এসব কথা বন্ধ করতে হবে। ভারতীয় কোন পরিকল্পনা বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের রক্তে আগুন জ্বলছে, আমরা সহ্য করতে পারছি না, কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমি একটু ছবিটা আপনাদের দেখাই। এই যে দেখেন, আপনারা বলবেন বানিয়ে বলছেন। এই যে বঙ্গভবনে আসিফ নজরুল সাহেব বক্তব্য দিচ্ছে, তার পাশে 2 জন ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী, আর একজনের ছবি দেখা যায় না, কেটে গেছে টিভিতে। গোলমার্ক করে দেখেন। আসিফ নজরুল নিয়ে গেছে এই 2 জনকে, 3 জনকে, কেউই সমন্বয়ক নেয়রা। ভুয়া পরিচয় বঙ্গভবনে ঢোকানো হয়েছিল। সুতরাং সে কিভাবে উপদেষ্টা থাকে আপনারাই বলেন? এরকম একজন মিথ্যাচারধারী, বেঈমানকারী, শহীদদের রক্তের সাথে যিনি প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, তার মতো ব্যক্তি উপদেষ্টা পরিষদে 1 সেকেন্ড থাকতে পারে? বলেন।
প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। শরীফুদ্দীন জুয়েল এমনটা মন্তব্য করছেন। তিনি যুবদলের সভায় উপস্থিত এনারা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলছেন, পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর, তাই সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার ৫ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, ১.৫ যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে। এর জন্য জীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী। এবারের গণ অভ্যুত্থানেও আমাদের ৪.৫ শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের দল, জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দিবে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ দল। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল। শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের আদানি গ্রুপ আবারও তিনি বলছেন যে বাংলাদেশে আরও চাপ বাড়বে, এমনটাই মন্তব্য করছেন আদানি বিদ্যুৎ গ্রুপ। তিনি কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ দিচ্ছেন এমনটাই বলছেন। বাংলাদেশ তার কাছ থেকে বিদ্যুৎ কিনছে, তিনি বিদ্যুৎ দিচ্ছেন টাকার বিনিময়ে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বাংলাদেশে কী চাপ বাড়বে, তিনি কি বলছেন, চলুন আমরা সেটা বিস্তারিত শুনি। প্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ প্রতারণা অভিযুক্ত হয়েছে ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি। তার ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এই ঘটনার পর আদানি গ্রুপ বাংলাদেশে আরও চাপ পড়বে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের আদানি ও তার গ্রুপের কর্মকর্তারা এমন সময় অভিযুক্ত হলো যখন ঢাকার হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ এটি অন্য অনেক চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি। তবুও অন্তর্বর্তী সরকার ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপ চালানোর চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার পর সংলাপের সেই সুযোগ সংকুচিত হতে পারে, কারণ বাংলাদেশে এখন আদানি গ্রুপের উপর আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে মূল্য সংক্রান্ত সমঝোতার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, জানা গেছে 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সম্পূর্ণ আমদানি করা কয়লার